সৌদি আরবে সোফা কারখানায় আগুন, অন্তত ৭ বাংলাদেশির মরদেহ উদ্ধার, নিহতদের সবাই নওগাঁর বাসিন্দা। আবারও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে গুপ্ত বাহিনী, চট্টগ্রামে প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে আসছে ১০ বছরের পরিকল্পনা। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা ১১ দলের। সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। প্রশাসনের দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সৌদি আরবের প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার কারখানায় আগুন লাগার পর সেখানে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। নিহতদের বেশিরভাগই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে জানান প্রবাসীরা। তারা সৌদির ওই কারখানায় কর্মরত ছিলেন। কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত হবার চেষ্টা চালাচ্ছে রিয়াদ। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছে যাওয়া যাচ্ছে না, আমরা দূর থেকে ভিডিও করেছি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে টেলিফোনে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম, উদ্ধার অভিযান কি এখন পর্যন্ত শেষ হয়েছে? যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে কি জানা গেছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আজ রবিবার বিকাল ৩টার সময় আজিজিয়াস্ত মুসা থানায় এক মর্মান্তিক আগুনে লেগে অনেক বাংলাদেশি হতাহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, কোম্পানির এই কারখানাতে প্রায় ১৭ জন লোক কর্মরত ছিলেন। ২ জন বাংলাদেশি প্রবাসী ভাই অগ্নিদগ্ধ অবস্থায় বাইরে হতে সমর্থ হলো। বাকি ১৫ জনের কোনো হদিস আমরা পাইনি। ঘটনার পরই মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী সব দিক থেকে এটা মোটামুটি ঘেরাও করে রেখেছেন, যার পরিস্থিতি আমরা কিছুই এখান থেকে বলতে পারতেছি না। তবে উদ্ধার অভিযান এখনো চলতেছে, এখনো শেষ হয় নাই। উদ্ধার অভিযানের পরে এম্বাসির পক্ষ থেকে যদি আমরা তথ্য পাই, তাহলে আমি যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই সেলিম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জ্বালানি সংকট মোকাবেলায় ১০ বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত হয়ে দেশের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। পাহাড় আর সমুদ্রের মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন ১০০ পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি।
পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা কোটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। অতীতের মতো গুপ্ত বাহিনী আবারও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, জনগণের কাছে মিথ্যা বলছে তারা, এমনটাই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। এর আগে চট্টগ্রামে হেফাজতে ইসলাম আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় সভায় তিনি আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিকালে বাঁশখালী থেকে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজত ইসলামের আমিরের সঙ্গে কুশল বিনিময় ও দেশ পরিচালনায় দোয়া চান। এরপর বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের কথা জানান। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবিদা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব, আমাদেরকেও বুঝতে হবে আরও এই দেশে তো আরও মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। ফটিকছড়ি থেকে হাটহাজারীতে আল জমিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর হাটহাজারী কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য 1 লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন 15 জনকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা পেয়ে খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা।
আমাদের ঘর ভেঙে গেছে, সেই জন্য আমাদেরকে একটা ঘর দেবে, এটার জন্য অনেক খুশি। আমি খুব কষ্টে আছি, এখন সরকার একটা ঘর দেয়, আমি খুব খুশি। সরকারকে আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমার কেউ নাই আম্মু ছাড়া, এখন উনি ঘর দিচ্ছে, বিদায় এখন থাকতে পারবো ভালো মতো, অনেক খুশি লাগতেছে। হাটহাজারী থেকে শহরে ফিরে রাতে একটি 5 তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতার উপস্থিতিতে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দল 2 জন এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালাগুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। এ সময় জামায়াতের আমির বলেন, সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে রোববার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় 1.25 ঘন্টার বৈঠক শেষে 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কারে বিএনপি অনীহা দেখিয়ে আগের সরকারের পথেই হাঁটছে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট পদের জন্য 11 দল যোগ্য একজন প্রার্থী চূড়ান্ত করেছে। জাতি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এ সময় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো।
আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দিয়ে 23তম প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়ার। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল 36 দিনের নয়, 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল। হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, যত লুটপাট করা হবে, আন্দোলন তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার বিকালে রাজধানী শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে জুলাই আপরাইজিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সবাই মজলুম ছিল, তাহলে মজলুম কেন আজ জালিম হতে চায়? জামায়াত আমির অভিযোগ করেন, প্রবাসে থাকার সময় বর্তমান প্রধানমন্ত্রী মেধাভিত্তিক সমাজ গড়ার কথা বললেও মেধার মূল্যায়ন হচ্ছে না, উল্টো মেধাবীদের নাজেহাল করা হচ্ছে। সবগুলো সেক্টরকে এখন পলিটিসাইজ করা হচ্ছে বলেও মন্তব্য তার। বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে প্রতিটি নাগরিককে সম্মান দিতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, তারা বাংলাদেশের বড় বন্ধু বলে দাবি করে, অথচ সবচেয়ে বড় হত্যাকারীকে জায়গা দিয়েছে। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে ঢাকার সিএমএম আদালতে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়, পরে সিআইডিতে হস্তান্তর করা হয় তাকে। আশরাফুল হক ডন মামলার 4 নম্বর আসামি। সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। টানা প্রায় 40 ঘন্টা দুর্ভোগের পর ইতালির রোমে আটকে পড়া বিমান যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন। শনিবার ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ সহ বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। রবিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান কর্মকর্তাদের চরম অবহেলা আর অব্যবস্থাপনায় ক্ষোভ জানান তারা। কানাডা টরন্টো থেকে 259 যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে ড্রিম লাইনার উড়োজাহাজটি রওনা দিয়েছিল স্থানীয় সময় বিকেল 5:18 ঢাকায় অবতরণ করল রোববার বেলা 12:30টায়। টরন্টো থেকে ওড়ার 8 ঘন্টা পর তেল নেওয়ার জন্য রোমে নিয়মিত যাত্রাবিরতির সময় থেকেই যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। মেরামতের চেষ্টা করতে গিয়ে 7 ঘন্টারও বেশি সময় বিমানের ভেতরে আটকে থাকতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন বাংলাদেশি পাসপোর্টধারী 170 জন। ইউরোপ ও কানাডিয়ান পাসপোর্টধারীদের মতো হোটেলে যাওয়ার সুযোগ হয়নি তাদের। নারী শিশু সহ সবাইকে টার্মিনাল লাউঞ্জে কাটাতে হয় পুরো সময়। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব। ইউএস এর কিংবা কানাডার ওদের হচ্ছে গিয়ে জেডব্লিউ মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানের হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। ইমিগ্রেশন সমস্যার কারণে তাদেরকে কোনো এয়ারপোর্ট হোটেলও দেওয়া হয়নি, কিন্তু এছাড়া ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে দেয়নি। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।